আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি, সংকট নিরসনে আলোচনার জোর দেওয়ার পরামর্শ। নতুন কর্মসংস্থানে বিনিয়োগে হতাশার বার্তা, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। দেশে অর্থনীতি চাপে পড়ার শঙ্কা, বিশেষ নজর দেওয়ার তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। আন্তঃক্যাডার দ্বন্দ্বে উত্তাপ বাড়ছে জনপ্রশাসনে, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধিও। বিশ্লেষকরা মনে করছেন নিজেদের দাবি জানাতে নিয়মমাফিক পথে হাঁটতে হবে সরকারি কর্মচারীদের। নতুন কঠোর ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে সরকারের সামনে। বিশ্লেষকরা অনেকেই মনে করেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগী হওয়া উচিত সরকারের নীতি নির্ধারকদের। এছাড়া পদোন্নতি, সুযোগ সুবিধা আর মর্যাদার ক্ষেত্রে বৈষম্য কমাতে পারলে আগামী জনপ্রশাসনও হবে গতিশীল ও জনবান্ধব। ফারুক বিন রবিনের রিপোর্ট। সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা। এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে, তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের। বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদন তৈরির আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই। কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি? বিশ্লেষকরা মনে করেন সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে, তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর। সংস্কার কমিশনকে একটু সময় দেওয়া উচিত, তারা তাদের মতো করে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক হোল্ডার আছেন এই 26 টাকার স্টেক হোল্ডারের সঙ্গে নিয়ে আলোচনা করুক, দেন একটা রেজাল্ট আসবে। সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেইন থাকতে হবে। এখন তারা অনেকটা শোভনীয় পর্যায়ে আসছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমনীয় হয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে। সরকারের আর কোনো উপায় থাকবে না, কারণ আগে তো জনস্বার্থ। আর জনপ্রশাসনে আন্তঃবিরোধী দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি? সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায়, একই রকম কাছাকাছি করা যায়, একই রকম করা যায়, তাহলে একটা চেঞ্জ আসবে। তো যদি সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দেন, তাতে কি দাঁড়াবে? তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আরেক ক্যাডারের যে কন্ট্রোলটা, ডমিনেশনটা, এই ডমিনেন্স তখন থাকবে না। পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডারেই না থাকে, তাহলে কিন্তু এই যে আন্তঃক্যাডার বৈষম্য এবং ক্যাডার বিরোধ, এইটা কিন্তু আপনা থেকেই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন। আমার মনে হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে সংকটের মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা পোশাক খাত। চট্টগ্রামে বিদায়ী বছরে 38.4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি। মন্দা কাটাতে নতুন বাজারে চোখ ব্যবসায়ীদের। আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নতুন কাজের যোগান, দরকার বিনিয়োগের গতি বাড়ানো, কিন্তু সেখানেই পড়েছে ভাটা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। আগ্রহ হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরাও। এই অবস্থা চললে ব্যবসায়ীদের সংখ্যা কঠিন চাপে পড়বে দেশের অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে কাজের সুযোগ বাড়াতে স্থানীয় সরকারের বিশেষ উদ্যোগের পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক কঠিন পর্যায়ে চলে গেছে, অনেক কষ্ট, আয় বলতে কিছু নেই। মানুষ হয়তো ইনকাম কম, অনেক কষ্ট হয়। অনেক ওষুধের দাম বাড়ছে, তো কষ্ট হলে কি করবে ভাই, খাইতে তো। উচ্চ মূল্যস্ফীতির বাজারে দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সাধারণ মানুষ যখন খুঁজছেন নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ, তখন হতাশার বার্তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কর্মসংস্থান তৈরিতে যে বিনিয়োগ দরকার সেই অর্থলগ্নি যে ক্রমেই কমছে তার স্পষ্ট প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যান। হালনাগাদ তথ্য বলছে 2022 সালের নভেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় 14% কাছাকাছি থাকলেও 2023 সালের নভেম্বরে তা নেমে আসে 9.9%। এরপর একদিকে সুদহার বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, সব মিলিয়ে গেল নভেম্বরে 7.66% নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন বেসরকারি খাতে ঋণ প্রবাহ এভাবে কমতে থাকলে সার্বিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কিন্তু এরকম ক্যান্সারে আক্রান্ত, এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। ব্যাংকিং সমস্যার বর্তমানে যে সংকটগুলি আছে এগুলি যদি সমাধান হয়, গ্যাস বিদ্যুতের সংকটের যদি সমাধান হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, জিরো টলারেন্সে যদি সরকার নিয়ে আসতে পারে, তাহলে হয়তো তখন বিনিয়োগের চিন্তা আসবে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট কিছুটা হলে কাটিয়ে উঠবে। শুধু দেশি উদ্যোক্তারাই যে বিনিয়োগ কমিয়েছেন তেমনটা নয়, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশিরাও। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য 2023 সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুনে যেখানে $42.70 লাখ সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, সেখানে 2024 সালের দ্বিতীয় প্রান্তিকে এসেছে $29.97 লাখ, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে প্রায় 30%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে হলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক ব্যয় বাড়ানো আমার শহরের বাইরে, আরেকটা হলো যে আমার প্রবাসী আয় মানে কর্মসংস্থান বাড়ানোর জন্য আপনি এটার উপরে দিবেন। আধা শহর হিসেবে, আধা গ্রাম হিসেবে যেগুলি এখন বেড়ে উঠেছে, সেগুলির ভিতরে যোগাযোগ ব্যবস্থা যদি আরও শক্তিশালী হয়, তাহলে যে আয়টা আমরা গ্রামে নিতে পারতাম, যেই ব্যয়টা আমরা শহরে করি, সেইটার সাথে একটা সামঞ্জস্য হলে একটা হয়। বিনিয়োগ বৃদ্ধি আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে সুশাসিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে করা অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে গণমাধ্যমটি দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাহার করেছে গণমাধ্যমটি। সম্প্রতি রাফির বিরুদ্ধে মুঠোফোনে অর্থ বিনিময় অ্যাপে টাকা লেনদেনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যেহেতু নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে তাই ঘটনা তদন্তে কমিটি করা হবে। এদিকে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেলটি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে কাজ করবে। বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দুর্নীতির সাথে জড়িত, এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে আর কি উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে সরিয়ে ফেলেছেন। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্থলন জড়িত, তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে তদন্ত কমিটি হবে। সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে। আমরা আশা করব যে জুলাই গণঅভ্যুত্থানের যে আদর্শ, সেখান থেকে যে কেউ, তিনি যেই হন না কেন, যদি বিচ্যুত হন, তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10টার দিকে বিজয় 71 হলের সামনে থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেয়া হয়। আজকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে, স্বপ্রণোদিত হয়ে আজকের এই মিছিল বের করেছে। কারণ প্রত্যেকে এখন মনে করছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার্থে ডাকসু দেওয়া প্রয়োজন। সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। প্রচণ্ড ঠান্ডায় শ্রমজীবী মানুষ কাজ না পেয়ে পড়েছেন দুর্ভোগে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের খবর জানাতে বিস্তারিত এই মুহূর্তে দিনাজপুরের ষষ্ঠীতলায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি দুলালের কাছে। দুলাল,
হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু শীতের প্রকোপ। গত গতকাল থেকে আজকে তাপমাত্রা কমে এসে 5 ডিগ্রি সেলসিয়াসে, গতকাল ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটি নেমে 10.5 ডিগ্রি সেলসিয়াসে এসেছে। বিশেষ করে যে বাতাসের যে তীব্রতা, গতকাল ছিল 2 কিলোমিটার, আজকে সেটা বেড়ে 5 কিলোমিটারে এসেছে। আমি এই মুহূর্তে শহরের ষষ্ঠীতলা মোড়, যেটাকে শ্রমবাজার বলে, এখানে শ্রমিকরা এই যে ভোর থেকেই কিন্তু বিভিন্ন গ্রাম থেকে এসেছেন কাজের খোঁজে। এই শীতে এই প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা পেটের দায়ে এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যে শ্রমিকরা এসেছেন, বিভিন্ন পেশার শ্রমিক এখানে রয়েছেন। তারা বলছেন যে এই শীতে কিন্তু তারা তেমন কাজ পাচ্ছেন না, যে কয়জন পান তারা কাজে যান, আর সিংহভাগ শ্রমিক কিন্তু তারা কাজ না করে বাড়িতে ফিরে যান। এই ঠান্ডার কারণে তাদের যে কষ্টের কথা তারা জানিয়েছেন, সেটা বলছেন যে সারাদিনে তাদের যে আয় সেটা দিয়ে তাদের সংসার চলে না। তারপরে রয়েছে শীত নিবারণের যে বিষয়টি, অনেকে গ্রামে গঞ্জে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করেন, আর বাকি তারা যারা আছেন তারা কিন্তু খুব কষ্ট করি তারা চলেন। তারা যেটা বলছেন যে শীতের যে কাপড় সেটিকে এখনও তারা পাননি, অনেকে শীত বস্ত্রের জন্য এইখানে তারা বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে এই ঠান্ডার কারণে কিন্তু বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন হাসপাতালে কিন্তু শিশুরা আপনার সেখানে চিকিৎসা নিচ্ছেন। যে শীতের যে প্রকোপ সেটা কিন্তু আপনার আরও বাড়বে বলে আমরা জানছি। তো আমার কাছ থেকে এই ছিল। এইবার আমরা চলে যাচ্ছি সহকর্মী বাগেরহাটে রয়েছেন টুটুলের কাছে। বাগেরহাটে সারা দেশের মতন বাগেরহাটেও আসলে শীত জেগে বসেছে। আসলে কয়েকদিনের যে শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ আসলে বাগেরহাটে নাকাল আসলে বাগেরহাটবাসী। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের উপকূল জুড়ে আসলে শীতের যে দাপট, সে দাপটে কিন্তু এখন হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এখানে যে যদি বলি যে নানা বয়সী মানুষ এই শীতের কারণে কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে। আমরা যদি বলি যে বাগেরহাটের এবং নানা বয়সী মানুষ তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন, এবং সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু রোগী, আর শিশুরা কিন্তু আসলে সবচেয়ে আক্রান্ত বেশি হচ্ছে এবং এখানে কিন্তু ভর্তি হচ্ছে। আমরা যদি বলি যে যেখানে যে বেড সংকুলন না হওয়ার কারণে কিন্তু বেড সংখ্যা বাড়ানো হচ্ছে, এরকম কিন্তু আমরা দেখেছি কয়েকদিনে। তবে আগের তুলনায় একটু কম আজকে রোগী আমরা দেখেছি, যে আসলে অনেকেই ছাড়পত্র নিয়ে যান। তবে সর্দি, কাশি, নিউমোনিয়া এবং রোগের আক্রান্তের কারণে কিন্তু আসলে রোগীরা কিন্তু হতাশার মধ্যে রয়েছে। যারা স্বজনরা রয়েছে, সাধারণ যে শিশু রোগী রয়েছেন তাদের কিন্তু আমরা যদি বলি যে আসলে এছাড়া কিন্তু বাগেরহাটের যে বয়স্কজনিত যে মানুষ রয়েছে তারা কিন্তু ঠান্ডাজনিত যে কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু হাসপাতালের মুখী হচ্ছে এবং তারা কিন্তু হাসপাতালে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে যদি বলি যে বাগেরহাটের জেলা হাসপাতালের যে 250 শয্যা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের কিন্তু এখানে আমরা জানি যে প্রায় দ্বিগুণের উপর আসলে রোগী কিন্তু এখানে ভর্তি হয়। অনেকে এখানে যে ডক্টর রয়েছে, নার্স রয়েছে, যারা এখানে দায়িত্বরত রয়েছে, তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের আসলে এই যে শীতজনিত যে রোগের সংখ্যা, এই সংখ্যা কিন্তু আসলে দিন দিন বাড়ছে, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বাগেরহাট সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগের এবং সবশেষ খবর। বাগেরহাট সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলেকবার টুটুল, এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন গোলাম নবী দুলাল। সকালের সময় আরও থাকছে। বিরতি শেষে সিলেটে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি 2 ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগাং প্রতিপক্ষ ঢাকা। বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বছর জুড়ে চরম অস্থিরতা সত্ত্বেও সদ্যবিদায়ী বছরে 38 মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। 7% প্রবৃদ্ধি হিসাবে, যা গত বছরের তুলনায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। চড়া মূল্যের ম্যানমেড ফাইবারের তৈরি পোশাক উৎপাদন বাড়িয়ে বাড়তি আয় হলেও সংকটের মুখে রফতানি পরিমাণ কিছুটা কমেছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস শিল্পের উৎপাদন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা। কিন্তু এত সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প। বিশেষ করে সদ্য বিদায়ী বছরে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। অথচ সংকটবিহীন
সালে 35.88 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। 7% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে। জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে, ব্লেজার এক্সপোর্ট করছি, সেগুলো সবগুলো এফওবি আপনার $10 to $15 উপরে। আর নিট টি শার্ট যদি এবং ট্রাউজার করি তাহলে $1 থেকে $2 $2.5 মধ্যে, তাহলে আপনার কোয়ান্টিটিটা কম কিন্তু আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024 সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য, যার পরিমাণ 20.52 বিলিয়ন মার্কিন ডলার। তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 17.95 মার্কিন ডলারের। সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো। ম্যানমেড ফাইবারের স্পোর্টসওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে। ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয়, কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে। সবাই দৌড়াচ্ছে, জিম করছে, সব জায়গায় তারা এই প্রোডাক্টগুলো পরে স্বস্তি বোধ করছে এবং খুব আরাম ফিল করার কারণে তারা এই প্রোডাক্টগুলো ক্রয়ের প্রতি তাদের আগ্রহটা বেড়ে গিয়েছে আর কি। আগে $1.5 মার্কিন ডলারের টি শার্ট কিংবা $3 ট্রাউজার ছিল মূল চাহিদা। এখন তার সঙ্গে $7 থেকে $8 শার্ট প্যান্ট, $10 জ্যাকেট এবং বাড়তি দামের ব্লেজার যুক্ত হচ্ছে। একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো, এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারে রফতানি আয় বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। ইতিমধ্যে সারা বিশ্বে প্রমাণ দিয়েছে বাংলাদেশ ইজ এ গুড পারফর্মার টু মেক এ গুড গার্মেন্টস। এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতা আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি, একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটার জন্য সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন 2564টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে। এর বাইরে দেশের 8টি ইপিজেডে রয়েছে 600 গার্মেন্টস কারখানা। অবশ্য অর্থ বছরের হিসাবে গার্মেন্ট শিল্প থেকে রপ্তানি আয় 47 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে। আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। কয়েক দফায় সময় বাড়ানোর পরও শেষ হয়নি বাগেরহাটের দর্শনী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। 4টি প্যাকেজের মধ্যে একটির কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। সড়ক বিভাগ বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2022 সালের আগস্টে শুরু হয় বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ। 4টি প্যাকেজে 3 জন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। 2 দফা সময় বাড়ানোর পরও প্রথম প্যাকেজের 10 কিলোমিটার অংশের কাজ হয়েছে মাত্র 30 ভাগ। প্রায় 7 মাস ধরে মাহবুব ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কাজ। একদিকে ভাঙা সড়ক, অন্যদিকে ধুলা, এতে চলাচলে ভোগান্তিতে এলাকাবাসী। স্কুলে ক্লাস করতে পারে না ধুলোর জন্য, আর এনে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এমনও আছে যে আমরা এই গাড়ি চালাচ্ছি, রাস্তার খোয়া টায়ারে বাইজা পাশের পথচারী পায়ে লাগে ব্যথা পাই এসে বসে রয়েছে। ভেঙে চলে গেছে রাস্তা, ঠিকাদারকে কোনো খোঁজ নেই। ওদিকে করছে আপনার এক জায়গায় 1 কিলো, এক জায়গায় ½ কিলো, কোনো জায়গায় রাস্তাটা সম্পূর্ণভাবে করা না। একটি প্যাকেজের কাজের অগ্রগতি না থাকলেও বাকি 3টি প্যাকেজের কাজ এগিয়েছে 60%। সবশেষ সময় বাড়ানো হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। সড়ক বিভাগ বলছে সঠিক সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। চিঠিপত্র দিচ্ছি আর কি, যে কাজের অগ্রগতি উল্লেখযোগ্য করার জন্য। যদি সেটা তারা ব্যর্থ হয় আর কি, তাহলে আমরা তাদের সাথে চুক্তি বাতিল করে অবশিষ্ট কাজের জন্য নতুন দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদারের মাধ্যমে নিয়োগের মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করব। 33.87 কিলোমিটার দীর্ঘ দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কটিতে 8টি সেতু ও 21টি কালভার্ট রয়েছে। সংস্কারে ব্যয় ধরা হয়েছে 467 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। বিপিএলের খবর। একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে মাঠের ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম 2 দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের 5টিতেই জিতেছে।
তবে জয় ছাপিয়ে দলটার পারফরমেন্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রায় প্রথম দেখায় 8 উইকেটে বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা। সিলেটের পর্বে শেষ প্রতিশোধ নেওয়ার সুযোগ বরিশালের সামনে। এদিকে দ্বিতীয় দিনে লম্বা সময়ের পর বিপিএল। সাকিব হাতুরু পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কোনো জাতীয় দলের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল, এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। সাকিব হাতুরু পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল, এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল সাকিবের সঙ্গে মেইনলি হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত। সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না, কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি-20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি, তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব, কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম, তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারে না। এদিকে এবারে রান মহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর একটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি, সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।